হাসপাতালের দীর্ঘ করিডোর জুড়ে সাদা রঙের একঘেয়েমিতে যেন প্রাণহীনতার প্রলেপ মাখানো। নাসার অন্ত্রে এসে বিচ্ছে ফিনাইল আর ডেটলের সেই তীব্র উটকো রাসায়নিক ঘ্রাণ, যা ক্রমাগত মনে করিয়ে দেয় জীবনের নশ্বরতাকে। চারপাশের এই যান্ত্রিক নিস্তব্ধতায় বুক চিরে মাঝে মাঝে স্ট্রেচারের চাকার যে ঘরঘরানির শব্দ ভেসে আসছে, তাতে তৃষার বুকের ভেতরটা যেন যন্ত্রণায় দলা পাকিয়ে যাচ্ছে। সাদা দেয়ালের এই নিষ্ঠুর রাজ্যটা ওর কাছে সবসময় এক মুহূর্ত বিভীষিকা বদ্ধ বাতায়নে যেন মিশে আছে অসংখ্য মরণপণ যুদ্ধে হেরে যাওয়া মানুষের শেষ দীর্ঘশ্বাস আর না বলা হাহাকার। গাড়ি থেকে নামার সময় তৃষার পা দুটো যেন কিছুতেই এগোতে চাইছিল না। সে আর্যর দিকে ফিরে মিনতি মাখানো সরে বলল, আজকে কি না করালেই নয়? দেখুন গন্ধটা কেমন উৎকট, আমার খুব বমি পাচ্ছে। ব্যান্ডেজটা কাল খুললে খুব একটা ক্ষতি হবে না প্লিজ। আর্য এক মুহূর্তের জন্য থামলো। তৃষার ফ্যাকাশে মুখ আর চোখের কোণে জমে থাকা ভয়ের বিন্দুগুলো ওর নজরে এলো, তবে সে নরম হলো না, বরং তৃষার অবাধ্য হাতটা নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় পুড়ে একরাশ গাম্ভীর্য নিয়ে ধমকে সুরে বলল, যথেষ্ট হয়েছে। কলেজে গিয়ে স্ট্যান্ড দেখানোর সময় তো এই বমি বমি ভাব বা ভয়ের কথা মনে ছিল না। এখন কোনো অজর আপত্তি শুনবো না, চুপচাপ ভেতরে চলুন। আপনার এই কাজ না এই এই আজ না কাল করার খামখেয়ালি বনাই আমি আর এক মিনিটও সময় নষ্ট করতে চাই না। সো মুভ। আর্য সেই অকাট্য আদেশের সামনে তৃষার কোনো বাহানা টিকল না। এক প্রকার জোর করে ওকে টানতে টানতে সে গোমট করিডোর পেরিয়ে কনসালটেশন রুমের দিকে নিয়ে চলল আর্য। ভেতরে প্রবেশ মাত্র একজন অ্যাপ্রন পরিহিত সুদর্শন যুবক এগিয়ে আসলো। আর্য ভ্রুকুটি মিশ্রিত দৃষ্টিতে তার দিকে চেয়ে বলল, আপনাকে তো ঠিক। যুবকটি অমায়িক হেসে বলল, আমি সবুজ স্যার, সবুজ আহমেদ, ইন্টার্ন, 2 দিন হলো এসেছি। আর্য তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে বলল, ও। আর্য মুখে ও বলেছে ঠিকই, তবে মনের কণায় খচখচানি কমছে না। বিরক্তিতে কপাল দলা পাকিয়ে আসছে। সবুজ নামক ছেলেটি তৃষার দিকে তাকানোর ধরনটা ভালো ঠেকছে না তার কাছে। সবুজ তৃষার দিকে তাকিয়ে আলতো হেসে বলল, কি প্রবলেম ম্যাম? পরম হতেই ওর দৃষ্টি কাড়ল শুভ্র ব্যান্ডেজে আবৃত তৃষার হাতখানা। ও তৎক্ষণাৎ ব্যস্ত কণ্ঠে বলল, আপনার তো দেখি ডান হাত ইনজুর্ড, তা ব্যান্ডেজ খুলবেন নাকি? আসুন দেখি। তার কথার ইতি টানার পূর্ব মুহূর্তেই আর্য ওকে আটকে তৃষাকে নিজের কাছাকাছি টেনে বলল, নাথিং, আমরা অন্য একটা কাজে এসেছিলাম, ভুলবশত এখানে ঢুকে পড়েছি, সরি। আর্যর এমন কথায় বিস্ময়ে ভ্রু কুঁচকে তাকালো তৃষা। ভুলবশত এখানে ঢুকে পড়েছে মানে? ও তো জানতো ব্যান্ডেজ খুলতেই আজকে এসেছিল ওরা। ও প্রশ্নাত্মক দৃষ্টিতে আর্যর দিকে চেয়ে অবাক কণ্ঠে কিছু বলতে যাওয়ার আগেই আর্য ওর বাঁ হাতটা বেশ শক্তপোক্ত করে ধরে বাইরের দিকে নিয়ে যেতে যেতে বলল, চলুন তৃষা। কিন্তু কোনো কিন্তু নয়, জাস্ট মুভ। তৃষাকে নিয়ে প্রস্থান করলো। বেশ তড়িঘড়ি পদক্ষেপে গাড়ির সম্মুখে পৌঁছালো ওরা। আর্য তৃষার সাইডের দরজা খুলে ওকে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তৃষা সামান্য কৌতূহলী মনে হাজারো প্রশ্নের স্তূপ জমেছে মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে, তবুও সেগুলো অবদমিত করার সর্বান্তক প্রচেষ্টা চালাচ্ছে সে। কেননা এখন প্রশ্ন উত্তরের চক্করে আর্য যদি আবার ব্যাক করে হাসপাতালে নিয়ে যায় ওকে। না বাবা, দরকার নেই। অন্তত আজকের মতো তো ওই বিভীষিকা থেকে নিস্তার পাওয়া গেল। ভাবতে ভাবতেই ও দেখলো গাড়িটা বেশ অনেক দূরে গিয়েছে। কিন্তু হঠাৎই তার খেয়াল হলো আর্য ওদের চেনা বাড়ির রাস্তা ধরে না গিয়ে বরং উল্টো দিকে গাড়ি ঘুরিয়েছে। বাম পাশের বিশাল সিগন্যালটা পেরিয়ে গাড়িটা এখন বনানের দিকে এগোচ্ছে। তৃষা ভ্রু কুঁচকে আর্যর দিকে তাকালো। আর্যর চল শক্ত, দৃষ্টি নিবদ্ধ সম্মুখপানে। তৃষা জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? হসপিটালে। তৃষা আর চুপ থাকতে পারল না। কণ্ঠে বিরক্তির রেশ টেনে প্রশ্নের ঝড় তুলল, আরে মিস্টার, আপনার প্রবলেমটা কি বলুন তো? মানে এত মুড সুইং হয় কেন আপনার? এই তো মাত্র হাসপাতাল থেকে বের হয়ে এলেন, বললেন যে আজকে কিছু হবে না, আবার হসপিটালে যাচ্ছি মানে কি? আর্য স্টিয়ারিংয়ে হাত রেখে বেশ নির্লিপ্ত গলায় জবাব দিল, আমি বলেছি ওই হাসপাতালে কাজ হবে না, এটা বলিনি যে আজ আজ কাজই হবে না। উই আর গোয়িং টু অ্যাপোলো। আমার পরিচিত একজন সিনিয়র সার্জন সেখানে আছেন। আমি চাই না কোনো কাঁচা হাতের ইন্টার্ন আপনার ইনজুরি নিয়ে এক্সপেরিমেন্ট করুক। তৃষা 2 ঠোঁট উল্টে বিড়বিড়িয়ে বলল, বাহ মিস্টার পারফেকশনিস্টের তো বাহানার অভাব নেই। এখন সিনিয়র সার্জনের কাছে গিয়ে যদি দেখেন তিনি কোনো সুদর্শন পুরুষ, তবে কি সেখান থেকেও আমাকে চ্যাং দোলা করে নিয়ে দৌড় দেবেন?
আর্যর কপালে সুখ ভাঁজ পড়ল। সে গাড়িটা একবার জ্যামের মুখে ব্রেক করে তৃষার দিকে স্থির চোখে চাইল। ওর সেই গম্ভীর চাউনিতে তৃষার কথাগুলো মাঝপথে আটকে গেল। আর্য ফিস করে বলল, বেশি কথা বলাটা কি আপনার সিলেবাসের অংশ তৃষা? চুপচাপ বসে থাকুন। আমি যেটা করছি আপনার ভালোর জন্যই করছি। তৃষা এবার রীতিমতো হাত পা ছুঁড়ে প্রতিবাদ করলো, কি চুপ করব? আর এক্সপেরিমেন্ট মানে কি? ওই ছেলেটি তো জাস্ট নাম আর প্রবলেম জিজ্ঞেস করেছিল। আপনি তো ওকে কথা বলার সুযোগই দিলেন না। আপনি তো কি সব জায়গাতেই নিজের ক্যাপ্টেন অর্ডার চালাতে চান? ও তো সুন্দর করে কথা বলছিল। তৃষার মুখে ওই সুন্দর করে কথা বলা আর সবুজের প্রশংসা শুনে আর্যর বুকের ভেতরটা যেন মুহূর্তেই তপ্ত হয়ে উঠল। সে গাড়ির এসিটা আরো 2 ডিগ্রি কমিয়ে দিল। যদিও তার ভেতরের উত্তাপ তাতে বিন্দুমাত্র কমছে না। সে মনে মনে বিড়বিড় করে উঠল, সুন্দর করে কথা বলছিল। যেখানেই যায় সেখানেই কি সব ভব করে আপনার ওপর এভাবে নজর দেবে? নিজের রূপের ছটায় চারপাশটাকে অমাবস্যার চাঁদ বানিয়ে রাখাটা জরুরি? এত সুন্দর হওয়া কি দরকার ছিল আপনার? তবে মুখে সে এসবের কিছুই প্রকাশ করলো না, বরং অত্যন্ত তীক্ষ্ণ স্বরে বলল, সুন্দর কথা দিয়ে ব্যান্ডেজ খোলা যায় না তৃষা, ওটার জন্য স্কিল লাগে। আর এই সবুজ বা নীল না নীল যেই হোক, ওর তাকানোর ধরন আমার মোটেও প্রফেশনাল মনে হয়নি। বেশি কথা না বলে সিটি হেলান দিয়ে বসুন, আমরা 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। তৃষা গাল ফুলিয়ে জানালার বাইরে মুখ ফিরিয়ে নিল। সে বিড়বিড়িয়ে বলল, আস্তে একটা ডিকটেটর, জেলেসি আর অহংকারের দোকান একটা। আপনার শকুনের মতো চোখ কি শুধু মানুষের খুঁত ধরার জন্যই? আর্য এবার আর চোখে তৃষার দিকে তাকালো। রোদে পড়া দুপুরে তৃষার নাকের ডগায় জমে থাকা ঘাম আর অবাধ্য চুলের কয়েকটা গোছা ওর কপালে এসে লুটে পড়ছে। আর্যর খুব ইচ্ছে করলো চুলগুলো নিজ হাতে সরিয়ে দিতে, কিন্তু সে তার পেশাদারি গাম্ভীর্যের আড়ালে নিজেকে শক্ত করে রাখলো। গাড়িটা এক অভিজাত ক্লিনিকের সামনে এসে থামলো। আর্য ইঞ্জিন বন্ধ করে তৃষার দিকে তাকিয়ে শান্ত অথচ গভীর স্বরে বলল, লোক তৃষা, আপনার ওই ব্যান্ডেজ করা হাতটা শুধু আপনার নয়, ওটা সারানোর দায়িত্ব এখন আমার ওপর বর্তেছে। আমি কোনো রিস্ক নিতে পারি না। এখন চটপট নামুন। তৃষা আর্য সেই অন্তর্ভেদী চাহনির সামনে কেন যেন আবার হেরে গেল। ক্লিনিকের করিডোরে আর্যর বলিষ্ঠ পদক্ষেপের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। আর্য অত্যন্ত সতর্কতায় তৃষাকে নিয়ে ক্যাবিনেট প্রবেশ করলো। সাদা দেয়াল আর হাসবাবের রুড়ো জৌলুসের মাঝে তৃষার পাংশুটের মুখচ্ছবি আরো বেশি করুণ ঠেকছিল। আর্যর পরিচিত বয়োজ্যেষ্ঠ সার্জন এসে যখন তৃষার ব্যান্ডেজ মরা হাতে নিজের হাতে তুলে নিলেন, তৃষা হৃৎপিণ্ড যেন পাঁজরের ভেতরে এক উন্মত্ত ঝঞ্ঝা তৈরি করলো। কাঁচের ধারালো ফলা যখন শুভ্র গজ আর ব্যান্ডেজের স্তর কামড় বসালো, তৃষা যন্ত্রণায় নীল হয়ে 2 চোখ শক্ত করে বুজে ফেলল। দীর্ঘদিন আবদ্ধ থাকার পর ওর পেশিগুলো যেন এক অসহ্য স্পন্দনে রিরি করে উঠছে। ঠিক সেই মুহূর্তেই তৃষা অনুভব করলো তার সুস্থ বাঁ হাতটি আর্যর উষ্ণ আর বলিষ্ঠ করতল দ্বারা সজোরে আবদ্ধ হয়েছে। আর্যর স্পর্শে সেই প্রচ্ছন্ন আশ্বাস যেন এক নিমিষেই তৃষার সমস্ত ত্রাস হরণ করে নিল। আর্যর কপালে বিন্দু বিন্দু ঘাম জমলেও তার দৃষ্টি ছিল তৃষ্ণের আনত মুখের স্থির। সার্জন যখন ব্যান্ডেজ সরিয়ে ত্বকের ওপর জমে থাকা ওষুধের আস্তর পরিষ্কার করছিলেন, তৃষা ব্যথার আতিশয্যে আর্যর হাতখানা আরো জোরে খামচে ধরল। আর্য একটু বিচলিত না হয়ে তৃষার খুব নিকটে এসে দাঁড়ালো। তার গলার স্বর এখন নিস্তব্ধ অরণ্যের শীতল পরশের ন্যায় স্নিগ্ধ। জাস্ট রিল্যাক্স তৃষা, অলমোস্ট ডান। আমার দিকে তাকান, অন্যদিকে মন দিবেন না। আর্য সেই গম্ভীর অথচ পরম মমতাময়ী নির্দেশে তৃষা ধীর লয়ে চোখ মেলল। দেখলো আর্যর চোখে সেই চিরচেনা কঠোরতার যেন এক অদ্ভুত মায়ায় বিগলিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যখন হাতটি উন্মুক্ত হলো, আর্য অত্যন্ত কমলতায় নিজের আঙ্গুল দিয়ে তৃষার আঙ্গুলের ডগাগুলো ছুঁয়ে দেখলো রক্ত সঞ্চালন ঠিক আছে কিনা। আর্য সেই অপ্রকাশিত যত্নের ধারা তৃষার হৃদয়ে এক অব্যক্ত অনুরাগের প্রলেপ মাখিয়ে দিচ্ছে। তৃষা আর্যর বাড়ি ফিরতে ফিরতে সূর্যটা পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। গোধূলির কমলা রশ্মি বিচ্ছুরিত হচ্ছে সেথায়। গোধূলির সেই মায়াবী আলোয় শুকনির যখন এক শান্ত স্নিগ্ধতায় অবগাহন করছে, ঠিক তখনই আর্যর গাড়ির শব্দে বাড়ির নিস্তব্ধতা ভাঙল। সদর দরজা দিয়ে তৃষা ভেতরে পা রাখতেই একজোড়া খুদে পায়ের শব্দে পুরো ড্রয়িং রুম মুখরিত হয়ে উঠল। টুইঙ্কেল সোজা এসে তৃষার কোমরে 2 হাত জড়িয়ে ধরল। ওর নজর মুহূর্তেই পড়ল তৃষার সেই উন্মুক্ত ডান হাতের ওপর, যেখান থেকে এতদিনে সেই সাদা বিভীষিকা উধাও হয়ে গেছে। টুইঙ্কেল উত্তেজনায় খিলখিল করে হেসে উঠে বলল, বানি, তোমার হাতে সেই পচা সাদা জামাটা কোথায় গেল? তুমি কি ম্যাজিক করে ওটা গায়েব করে দিয়েছ? এখন কি তুমি আবার আমাকে 2 হাতে জাপটে ধরে কিস করতে পারবে?
তৃষা সামান্য ঝুঁকে টুইঙ্কেলের উচ্চতায় বসলো, তারপর ওকে নিজের কাছে টেনে নিয়ে ওর নাকে নাক ঘষে আদুরে সুরে বলল, ইয়েস মাই লিটল প্রিন্সেস। বানি এখন একদম ঠিক হয়ে গেছে। এখন থেকে আমরা আবার আগের মতো ফান করব, আবার প্রত্যেকটা মিশনে আমি তোমার পার্টনার হব। আই অ্যাম ব্যাক সুইট হার্ট। টুইঙ্কেল খুশিতে তৃষার গালে একটা শব্দ করে চুমু খেয়ে বলল, প্রমিস তো? এবার পাপা বকলে কিন্তু তুমি আমাকে নিয়ে একদম রকেট দিয়ে চাঁদে চলে যাবে। ওদের এই খুনসুটি আর আনন্দের মাঝে আর্যর গম্ভীর পদক্ষেপের শব্দে পরিবেশটা হঠাৎই একটু ভারিক্কি হয়ে উঠল। আর্য সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আর চোখে তৃষার উজ্জ্বল মুখের দিকে তাকালো। ও ঘাড় ঘুরিয়ে অত্যন্ত নির্লিপ্ত কণ্ঠে বলল, ব্যান্ডেজ খুলেছে মানেই কিন্তু অলিম্পিকে নাম লেখানোর ছাড়পত্র পাননি তৃষা? হাড়ের জয়েন্টগুলো এখনো বড্ড নাজুক, তাই আপনার ওই চিরচেনা ক্লামজি স্বভাবটা দয়া করে নিজের স্টোর রুমেই বন্দি করে রাখুন। টুইঙ্কেলের সাথে রকেট মিশনে যাওয়ার আগে অন্তত নিজের গ্রাউন্ডেড থাকার চেষ্টা করবেন। মনে রাখবেন ফিজিওথেরাপিটা এখনো বাকি আছে, সো ডোন্ট ওভারডু ইট। আর্যর এই রসকসহীন উপদেশে তৃষা মুখ ভেঙচি কাটলো ঠিকই, কিন্তু টুইঙ্কেলের কানে মুখ নিয়ে ফিসফিস করে বলল, দেখেছো হানি, তোমার পাপার ওই পচা ইনস্ট্রাকশন ডিকশনারিটা কোনোদিনও শেষ হবে না। চলো আবার বরং চুপি চুপি আমরা রুমে গিয়ে নতুন কোনো প্ল্যান করি। চলো বানি। জানো তো আজকে কি হয়েছে? তুমি যখন কলেজে চলে গিয়েছিলে তখনই তো পাপা কত রাগ করেছিল। তৃষা ওকে নিয়ে নিজের কক্ষে দিকে যেতে যেতে বলল, চলো চলো রুমে গিয়ে বলবে হানি। নিশুতি রাতের শুকনির যেন এক শান্তিময় অভয়ারণ্য, জানালার ওপাশে ঝিঝি পোকার একটানা ডাক আর ভেতরে এসির মৃদু গুঞ্জন। ড্রয়িং রুমের আবছা আলোয় তৃষার ডাইনিং গোছাতে মধ্য টুইঙ্কেলকে কিছুক্ষণ আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে ও। আর্যর কড়া নির্দেশনা রয়েছে রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়ার, আর ইতিমধ্যে 8:45। তাই ব্যস্ততার পরিমাণটা বেশি তৃষার। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে লিভিং রুমের ল্যান্ড ফোনটি সজোরে বেজে উঠল। এই অসময়ে ফোনের আওয়াজ যেন এক অজানা আশঙ্কার সংকেত বহন করে আনলো। তৃষা দ্রুত এগিয়ে গিয়ে ফোনটা রিসিভ করে ধীরে সরে বলল, হ্যালো। অপর প্রান্ত থেকে ভেসে আসলো এক মমতাময়ী বৃদ্ধার কণ্ঠস্বর। এটা কি ক্যাপ্টেন আরজে এহসানের নাম্বার? চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।